ভাইয়া হ্যাঁ, বলেন। ভাইয়া গতকাল ক্লাসের যে অঙ্কটা করাইছিলেন সেই অঙ্কটা একটু যাওয়া যাবে? এটার স্লাইডটা তো এখানে নেই আসলে। ওই অঙ্ক কি প্রবলেম হয়েছে? আপনারা তো কেউ আসলে এইচডব্লিউ সাবমিট করেন। হ্যাঁ, আমি এইচডাব্লিউ করছি। হ্যাঁ, তা ওই অঙ্কটা 4 নাম্বার রিপ্রেজেন্টে একটু বুঝতে সমস্যা ছিল, তো তাই আপনার কাছে একটু জিজ্ঞেস করছিলাম, মানে চাচ্ছিলাম যে একটু একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, আচ্ছা, আপনি আমাকে ওইটা হচ্ছে আপনাদের গ্রুপে মেসেজ স্ক্রিনশট দিয়ে আমাকে হচ্ছে মেসেজ করলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, আপনাদের যেই প্রবলেম হবে ওইটা হচ্ছে গ্রুপে সাবমিট করে রাখবেন। আমি সময় করে হচ্ছে আপনাদেরকে সলিউশন বলে দিব। আর এখন হচ্ছে ওই স্লাইডটা নেই আসলে। আমি হচ্ছে আপনাদের প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা স্লাইড তৈরি করি। এটা হচ্ছে ওই স্লাইডটা এখন নেই, ওইটা পরে অন করে আমি দেখতে পারবো। আগে হচ্ছে আপনি এটা সাবমিট করেন আমাকে, আমি আপনাদেরকে হচ্ছে আপনাদের গ্রুপেই বলে দিব। ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ, বলেন। ভাইয়া বলতেছে যে আমার একটু কথা ছিল শীটের ব্যাপারে। ঠিক আছে, ওই জি, বলেন। আপনারা যে শীটটা দিয়ে অঙ্কগুলো করান, তো আমাদের একটু দিলে একটু ভালো হইতো। এটা মনে করেন আমরা সবাই চাচ্ছি, বাট বলতে পারতেছে না। সেজন্য আমি একটু বললাম আপনাদের যে শীটটা দিলে ভালো হয়, কারণ এই স্ক্রিনশট দিয়ে এভাবে মোবাইলই থেকে যাচ্ছে, বুঝছেন? আমি তো আসলে কোনো শীট দিয়ে করি না আপনাদের জন্য। হচ্ছে আমি বিভিন্ন ধরনের অঙ্ক দেখি যে কত টাইপের অঙ্ক আছে, ওই টাইপের অঙ্ক অনুযায়ী হচ্ছে এক একটা করে হচ্ছে আমি স্লাইড তৈরি করি আপনাদেরকে ওইটা দিয়ে ক্লাস কর, মানে অ্যাকচুয়ালি ভাইয়া কোনো শীট নেই। হ্যাঁ, ভাইয়া আপনি তাহলে বই থেকে ম্যাথ করান, বই তো সবার আছে, বই থেকে ম্যাথ করালে বইতে সবাই দেখতে পাবে তো। হ্যাঁ হ্যাঁ, সেটাও মনে করেন ওই শীটটা দিলে একটু ভালো হবে ভাইয়া, যেটা দিয়ে আপনারা পড়াচ্ছেন। তা না হলে পড়ালেখা অত হচ্ছে না, মোবাইলই থেকে যাচ্ছে, বুঝছেন? হয় ভাইয়া, ফোনে মনে করেন যে একবার স্ক্রিনশট দেখতেছি, আবার যে অঙ্ক করতেছি, মানে একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সামনে তো থাকলে খুবই আপনাদের উপকৃত হচ্ছে যে পাইতাম ভাইয়া। অঙ্ক করাচ্ছি, আমি হচ্ছে যত ধরনের অঙ্ক আছে সেটা করানোর ট্রাই করি। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনারা কি সবাই বই কিনে ফেলছেন? হ্যাঁ ভাইয়া, বই তো ভাইয়া কিনছে। আমার তো বই নেই, আমার হচ্ছে ব্যতিক্রম কিনছি। আচ্ছা, ব্যতিক্রম কিনেছেন অথবা কেউ বই কিনেছেন তো বই কিনেন আর ব্যতিক্রম কেনেন। আপনাদের তো এবার হচ্ছে মনে হয় 3য় নম্বর চ্যাপ্টার চলছে, স্ট্যান্ডার্ড কস্টিং শেষ, ক্যাপিটাল বাজেটিং শেষ, এবার হচ্ছে কস্ট ভলিউম কষ্ট। প্রফিট চলছে। তো যেই দুইটা শেষ হয়ে গেছে, আমি তো হচ্ছে যত ধরনের যত ভ্যারিয়েন্স এর অঙ্ক থাকে সেটা আপনাদেরকে করানোর চেষ্টা করি, যে একটাও যেন মিসিং না যায়। সেই ক্ষেত্রে আপনাদের যে সময় যেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আপনাদের কাজ হচ্ছে যেমন স্ট্যান্ডার্ড কস্টিং, ক্যাপিটাল বাজেটিং, এই অধ্যায় দুইটা আপনাদের শেষ হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে প্রায় সবগুলো অঙ্কই দেখা। আপনাদের দেখার পরে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাকে সাবমিট করবেন। এভাবে করে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আমার কাছে হচ্ছে ওইভাবে কোনো শিট নেই। আমি হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল ভাবে আমি অঙ্কগুলো দেখি যে কত ভ্যারিয়েন্স এর অঙ্ক আছে। যতগুলো ভ্যারিয়েন্স এর অঙ্ক আছে সবগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। তারপরেও যদি কোনোটায় প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে মেসেজ করলে ওইটা হচ্ছে আমি সলভ করে দিব। আর আপনারা সবাই হচ্ছে মেসেজটা যদি গ্রুপে করেন, ওই একই কোশ্চেন যদি কারো থাকে সেটাও সলভ হয়ে যাবে। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? বাপ্পি ভাইও কি বিষয়টা বুঝতে পেরেছেন? বাপ্পি ভাই শীটের কথা বলছিলেন। ভাইয়া ভাইয়া বলতেছি প্রাথমিকভাবে যে চ্যাপ্টারটা শুরু করা হয় প্রথম দিকে, আপনারা যে সূত্রগুলো সামনে যে শো করেন, আমার শুধু জি, কাজ আছে, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে না। বলতেছি ভাইয়া, প্রথম যে মানে একটা চ্যাপ্টার শুরু করলেন প্রথমে, আপনারা যে জি, সূত্রগুলো প্রাথমিকভাবে শো করেন, আমরা শুধু ওই সূত্রগুলো চাচ্ছিলাম, ঠিক আছে? যেটার মাধ্যমে আমরা মনে করেন একটা চ্যাপ্টার নিচ থেকে করলাম, করতেছি করতেছি একটা কিছু বাইরে গেল, আপনাদের ওই শীটটা দেখে সূত্রের নিয়মটা দেখে নিলাম। এইভাবে করলে আচ্ছা। আমাদের একটু ভালো হয়। না, এইখানে তো হচ্ছে আমার সূত্রগুলো সবটা দেওয়া আছে। আপনাদের তো স্ক্রিনশটও মনে হয় এগুলোর আছে না? হ্যাঁ, স্ক্রিনশটে সমস্যা হচ্ছে বলে আপনাকে বললাম, স্ক্রিনশট তো আচ্ছা, থেকেই আচ্ছা, যাচ্ছে। এটা আপনাদের একটু কষ্ট করতে বিষয়টা হবে ভাইয়া। দেখা দিলে গেল কি ভালো এটা হয়। তো
ওইটা ওইভাবে আমি কথা বলে দেখি, মিলন ভাইকে দেওয়ার কথা বলবো মিলন ভাইয়ের কাছে। আর দ্বিতীয় হচ্ছে, আপনাদের সবটা যদি ফোনে থাকে তাহলে হবে না, আপনাদের কাজ করতে হবে কি, এগুলো সব আপনাদের খাতায় তুলে ফেলতে হবে। আপনি যদি অফলাইনে ক্লাস করতেন, আপনার এই সবগুলো কি করতে হতো, খাতায় তুলতে হতো। খাতায় তুলে হ্যাঁ নিলে আপনাদের হবে, বুঝতে পেরেছেন? এই যে এইগুলো দেখবেন, দেখে দেখে খাতায় তুলবেন। তুলে ভাইয়া ফেললে খাতা একবার পড়া যাবে, দেন হচ্ছে সবগুলা? আপনাদের নোট, বুঝতে পারছেন? আর তারপরে আপনি যেহেতু এইটার পিডিএফ এর কথা বলছেন, এইটার পিডিএফ তো আমার কাছে করা নাই। আমি হচ্ছে দেখি, মিলন ভাইয়ের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাবো নেক্সট ক্লাসে। ওকে। ভাইয়া, একটা কথা, ক্লাস শেষে যদি প্রত্যেকটা ক্লাসে যদি এমনি এমনি রেকর্ডিংটা যদি দেওয়া হয় তাহলে একটু ভালো হয়, যে ক্লাস হ্যাঁ, শেষ আমি এই যে রেকর্ডিং সবসময়। স্টার্ট করছি, এটার লিঙ্কটা হচ্ছে আমি আমি ভাইয়ারা তো হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে, তো আমি হচ্ছে এটা রেকর্ড করার পরে ভাইকে সেন্ড করে দেই, তারপরে ভাইয়া হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে সাবমিট করে দেন হচ্ছে আপনাদেরকে লিংক দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? মানে সে তো অনেক লেট করে দেয় আর কি, মানে মানে টাইম, মানে যে ক্লাস শেষ হয়ে গেলো সঙ্গে সঙ্গে যে লিঙ্কটা দিয়ে দিল, তাহলে আমার ক্লাস কাছে না করলেও সেটা দেখে করতে পারবে। বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে আমার কাছে তো হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের, আমাদের ওই ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা হচ্ছে আমার কাছে নেই। ওই কারণে হচ্ছে সঙ্গে সঙ্গে আপলোড করা পসিবল হচ্ছে না। একটু একদিন লেট করবেন, একদিন লেট করে দেন হচ্ছে ভাই একদিনের মধ্যেই সাবমিট করে দিবেন। ওকে। ওকে, ভাইয়াকে বলেন তাহলে। আচ্ছা, yes. ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। তো দেখেন, দ্য কস্ট এন্ড সেলস ডাটা অফ মুন এন্ড আপন লিমিটেড আর গিভেন বিলো। এখানে মুন এবং আপন লিমিটেডের কিছু তথ্য দেওয়া আছে পার ইউনিট, এবং এখানে দেওয়া আছে টাকা। সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে 5 টাকা, পারচেস প্রাইস পার ইউনিট হচ্ছে 4 টাকা, সেলস কমিশন পার ইউনিট হচ্ছে 25 পয়সা, আর অ্যানুয়াল ফিক্সড এক্সপেন্স হচ্ছে 30,000 টাকা। তো এই ইনফরমেশন গুলো আমাদেরকে দেওয়া আছে এবং আমাদেরকে নিজের রিকোয়ারমেন্ট গুলো কমপ্লিট করতে বলেছে। তো প্রথমে বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সেলস এন্ড ইন ইউনিট সেলস। মানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে টাকাতে এবং ইউনিটে। তো প্রথমে হচ্ছে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাই। তো ব্রেক ইভেন পয়েন্টে আমাদের কি কি লাগে? ফিক্সড কস্ট লাগে, সেলস ভ্যালু পার ইউনিট লাগে, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট লাগে। এই ইনফরমেশন গুলো যদি আমাদের কাছে থাকে তাহলে হচ্ছে আমরা ব্রেক ইভেন্টের টাকাটা বের করে ফেলতে পারবো। তো প্রথমেই গিভেন দ্যাট দিয়ে আমরা আমাদের ইউনিটের ভ্যালুস গুলো লিখে ফেললাম, যে সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 5 টাকা, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 4 টাকা প্লাস হচ্ছে 25 পয়সা, ইকুয়ালস টু 4 টাকা 25 পয়সা। কারণ এখানে বলে দেওয়া আছে যে সেলস কমিশন, কমিশন হচ্ছে 25 পয়সা করে। তো সেলস যত বাড়বে কমিশন তত বৃদ্ধি পাবে, ওই সেলস কমলে কমিশন কমে যাবে, ওই কারণে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল কস্ট। তো ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 4 টাকা 25 পয়সা, আর ফিক্সড কস্ট হচ্ছে অঙ্কে দেওয়া ছিল 30,000 টাকা। তো এবার হচ্ছে আমাদের জাস্ট সূত্র অনুযায়ী ফেলে দিলেই হচ্ছে। সূত্র অনুযায়ী হচ্ছে এখানে ফিক্সড কস্ট কে ভাগ করতে হবে সেলস প্রাইস পার ইউনিট বিয়োগ হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো 5 টাকা থেকে 4 টাকা 25 পয়সা বিয়োগ করে 30,000কে ভাগ করা হলো এবং সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করা হলো, তাহলে হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের টাকাটা পাওয়া গেল। ভেরিয়েবল এটা কস্টের হলো এই 2 টাকা যোগ হয়েছে কেন ভাইয়া? জি। ভেরিয়েবল কস্টের পার ইউনিটের হ্যাঁ, 4 টাকা প্লাস 25 পয়সা। 25 পয়সা, 4 টাকায় যে এখানে দেখেন যে পারচেস প্রাইস হ্যাঁ। হচ্ছে 4 টাকা আর সেলস কমিশন হচ্ছে 25 পয়সা। এই কারণে হচ্ছে এই দুইটাকে যোগ করে ভ্যারিয়েবল কস্ট লেখা হয়েছে। সেলস প্রাইস তো ফিক্সড, আর পারচেস প্রাইস হচ্ছে কি, আপনি যতগুলো ইউনিট আপনি করবেন, উৎপাদন করবেন, সেই অনুযায়ী হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস পারচেস করতে হবে। তার মানে কি, আপনি যদি বেশি ইউনিট উৎপাদন করতে চান তাহলে হচ্ছে বেশি ইউনিট ক্রয় ক্রয় করতে হবে, আর হচ্ছে যদি কম উৎপাদন করতে চান তাহলে হচ্ছে কম ক্রয় করতে হবে। তো ওই কারণে হচ্ছে এই কস্টিং গুলো হচ্ছে ভ্যারিয়েবলস, যেগুলো হুম। উৎপাদনের মাত্রার উপর ডিপেন্ড করে। যেমন সেলস কমিশনটাও হচ্ছে উৎপাদনের মাত্রার উপর ডিপেন্ড করবে, এই কারণে এই দুটাকে অ্যাড করে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট লেখা হয়েছে। বিষয়টা কি বুঝতে ঠিক আছে। পেরেছেন? হ্যাঁ। তাহলে আমাদের প্রথমটা বের হয়ে গেল, বিইপি টাকা।
টাকাটা এবার এই সেম সূত্র অনুযায়ী হচ্ছে আমরা ইউনিটটা বের করতে পারবো। ফিক্সড কস্ট কে ভাগ করতে হবে সেলস প্রাইস পার ইউনিট থেকে, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট এটাকে বিয়োগ করে ভাগ করলে হচ্ছে আমরা 40,000 ইউনিট পেলাম। এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন ইউনিট, আর এটা হচ্ছে ব্রেক ইভেন টাকা। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। আপনাদের কারো কি 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে কোশ্চেন আছে? থাকলে আমাকে করতে পারেন। না ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে যে ইফ 35,000 units were sold, what would be the net profit or loss? যদি আমাদের 35,000 ইউনিট সোল্ড করা হয়, বিক্রয় করা হয়, তাহলে আমাদের কি কতটুকু নেট প্রফিট হতে পারে অথবা লস হতে পারে সেটাই ক্যালকুলেশন করতে বলেছে। তো ক্যালকুলেশন অফ প্রফিট অর লস when sales is 35,000 ইউনিটস, আমরা প্রফিট অর লস বের করার সূত্রটা ছিল হচ্ছে সেলস থেকে কি করতে হবে, ভ্যারিয়েবল কস্ট কে বাদ দিতে হবে এবং কস্ট ফিক্সড মাইনাস। কস্ট হবে। তো আমাদের ইউনিট তো দেওয়া আছে 35,000, তো সেলস প্রাইস ছিল হচ্ছে আমাদের 5 টাকা করে, এই যে এখানে 5 টাকা করে পার ইউনিট ছিল। তো আমরা কি করলাম, 35,000কে 5 টাকা দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে আমাদের সেলস প্রাইসটা পেয়ে গেলাম। এরপরে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে একটু আগে ওয়ার্কিং এ করেছি 4 টাকা 25 পয়সা। তো আমরা কি করলাম, 35,000 গুণ হচ্ছে 4 টাকা 25 পয়সা করলাম, ভ্যারিয়েবল কস্ট আমাদের বের হলো। দেন হচ্ছে আমাদের ফিক্সড কস্টটাকে বাদ দেওয়া হলো। ফিক্সড কস্ট ছিল হচ্ছে 30,000 টাকা। তো ফিক্সড কস্ট বাদ দিলে হচ্ছে আমরা আমাদের আলটিমেটলি প্রফিট অথবা লস পেলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3,750, এটা হচ্ছে মাইনাস ফিগার, তার মানে হচ্ছে যদি পঁয়ত্রিশ লস। হাজার ইউনিট উৎপাদন করা হয় তাহলে হচ্ছে আমাদের 3,750 টাকা লস হবে। আপনারা কি রিকোয়ারমেন্ট বিটা সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে তৃতীয় নম্বরে বলেছে ইফ সেলস কমিশন ওয়ার ডিসকন্টিনিউড ইন ফেভার অফ 8,000 টাকা ইনক্রিজ ইন ফিক্সড স্যালারিজ। তো এখানে বলতেছে যে আমাদের এখানে ইনফরমেশন দেওয়া ছিল সেলস কমিশন হচ্ছে 25 পয়সা পার ইউনিট, এটাকে যদি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়, কোন বেসিসে করে দেওয়া হচ্ছে সেলস কমিশন, 8,000 টাকা ফিক্সড কস্ট ইনক্রিজ করা হচ্ছে, মানে আমাদের ফিক্সড কস্ট ছিল হচ্ছে 30,000 টাকা, এখন আমাদের 30,000 টাকার সঙ্গে কিন্তু আরো 8,000 টাকা যোগ করতে যোগ হবে। এটা করতে হবে। অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এইভাবে ভাবা হয় যে মনে করেন সেলস কমিশন অনুযায়ী হচ্ছে প্রতি ইউনিটে 25 পয়সা করে দেওয়া হচ্ছে, তো কোম্পানি ভাবছে যেভাবে কমিশন না দিয়ে আমি একটা সেলসম্যান রেখে দিই, যাকে আমি 8,000 টাকা পার মান্থ পেইড করব ফিক্সড ভাবে, সে হচ্ছে আমার এই সেলস এর বিষয়ে কাজ করবে। ওই অনুযায়ী কি করা হলো, কমিশনটাকে অমিট করা হলো এবং ফিক্সড কস্টটাকে 8,000 টাকা বৃদ্ধি করা হলো। দেন আমাদেরকে কি বের করতে বলেছে, হোয়াট উড বি দা অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা এন্ড ইউনিটস, মানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে, টাকাতেও বের করতে হবে ইউনিটসেও বের করতে হবে, যেখানে অমিট করা হচ্ছে সেলস কমিশনকে এবং ইনক্রিজ করা হচ্ছে ফিক্সড কস্টকে 8,000 টাকা। তো আমরা সলিউশনে চলে যাব। তো দেখা যাচ্ছে নিউ ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট আগে ছিল 4 টাকা 25 পয়সা। তো যেহেতু আমরা কমিশনটাকে অমিট করে দিচ্ছি তাই 4 টাকা 25 পয়সা থেকে 25 পয়সা বাদ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ভ্যারিয়েবল কস্ট হচ্ছে অনলি 4 টাকা করে পার ইউনিট। এবার ফিক্সড কস্ট আগে আমাদের ছিল 30,000 টাকা, তো এখন যেহেতু আরো 8,000 টাকা যোগ করা হয়েছে, ওই কারণে হচ্ছে আমাদের ফিক্সড কস্ট হয়েছে 38,000 টাকা। আর অন্যান্য ইনফরমেশন সেম আছে, যে সেলস প্রাইস পার ইউনিট 5 টাকা সেম আছে। তো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে। প্রথমে টাকাটা বের করছি, ফিক্সড কস্ট কে ভাগ ভাগ দেওয়া হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইনটু হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট। তো আমাদের ব্রেক ইভেন্টের টাকা বের হয়ে গেল 1,90,000 টাকা। ঠিক একইভাবে এখন আমাদের ইউনিটেরটা করতে হবে। তো ইউনিটেরটাও সেম, ফিক্সড কস্ট বাই হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হয়ে গেল 38,000 ইউনিট। তো এখানে দেখা যাচ্ছে যদি আমাদের কমিশনটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং 8,000 টাকা ফিক্সড কস্ট ইনক্রিজ করা হয় একটা সেলসম্যান রাখার জন্য, সেই ক্ষেত্রে আমাদের আর হচ্ছে 40,000 ইউনিট উৎপাদন করতে হবে না, যেটা আমরা প্রথমে নির্ণয় করেছিলাম যে 40,000 ইউনিট ছিল ব্রেক ইভেন ইউনিটস এবং
2 লক্ষ টাকা ছিল হচ্ছে আমাদের ব্রেক ইভেন টাকা, সেটা লাগবে না, সেখান থেকে আমাদের সেফ হয়ে যাচ্ছে। আমাদের 38,000 ইউনিট করলেই হচ্ছে আমাদের ব্রেক ইভেনটা আমরা পৌঁছে যাচ্ছি। তো 3য় নম্বর রিকোয়ারমেন্টে কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারে। ভাই আর সমস্যা না, ডিসকন্টিনিউড মানে অমিট মানে বাদ দেয়া লাগবে তাই তো? কন্টিনিউ। ডিসকন্টিনিউ হচ্ছে এটা অমিট করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। ও। ইন ফেভার অফ কিসের বিপরীতে? 8,000 টাকা ফিক্সড কস্ট বাড়ানোর বিপরীতে এই কমিশনটাকে বাদ দিয়ে দিচ্ছে। ওকে। হুম, ঠিক আছে ভাই। আচ্ছা, এবার 4র্থ নম্বর রিকোয়ারমেন্টে বলেছে কিপিং রেগুলার টাকা 25 পয়সা কমিশন স্টিল ইনফোর্সড। বলেছে যে যেই 25 পয়সা করে কমিশন দেওয়া আছে সেটা আবার কন্টিনিউ করবে। ইফ দ্য স্টোর ম্যানেজার ওয়ার পেড 10 পয়সা পার ইউনিট অ্যাজ কমিশন অন ইচ ইউনিট সোল্ড ইন এক্সেস অফ ব্রেক ইভেন। তো এখানে বলা হচ্ছে যে কমিশনটা হচ্ছে আপনার সেম থাকবে, যে 25 পয়সা করে যে কমিশনটা দেওয়া হচ্ছে সেটা সেম থাকবে। এবং বলা হচ্ছে যে যদি ব্রেক ইভেন্টের উপরে, ব্রেক ইভেন্টের তো আমরা একটু আগে হিসাব করেছিলাম যে এই ইনফরমেশন অনুযায়ী ব্রেক ইভেন্ট হিসাব করেছিলাম যে ইউনিট ছিল কত, 40,000 ইউনিট। 40,000 হুম। ইউনিটের উপরে আচ্ছা, যত ইউনিট সোল্ড হবে সেই প্রতিটা ইউনিটের জন্য হচ্ছে আপনার স্টোর ম্যানেজারকে 10 পয়সা করে কমিশন প্রদান করা হবে। যে ইফ দ্য স্টোর ম্যানেজার ওয়ার পেড 10 পয়সা পার ইউনিট অ্যাজ কমিশন অন ইচ ইউনিট সোল্ড ইন এক্সেস অফ ব্রেক ইভেন, ব্রেক ইভেন্টের উপরে যত ইউনিট সেল হবে প্রতি ইউনিটের জন্য স্টোর ম্যানেজারকে 10 টাকা করে কমিশন দেওয়া হবে। হোয়াট উড বি দ্য নিট ইনকাম, যে আমাদের নিট ইনকামটা কত হবে যদি আমাদের 50,000 ইউনিট ওয়ার সোল্ড, যদি 50,000 ইউনিট সোল্ড করা হয় তাহলে আমাদের নিট ইনকামটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো ডি নামটা দেখেন, আমাদের সেলস ছিল কত, যেহেতু অঙ্কে বলে দিয়েছে যে 50,000 ইউনিট সোল্ড করা হচ্ছে, তো সেলস প্রাইস তো হচ্ছে সেম আছে 5 টাকা। তো সেলস প্রাইস কি করা হলো, অ্যাড করা হলো যে সেলস 50,000 গুণ 5, মানে আমাদের টোটাল সেলস হয়েছে 2.5 লক্ষ টাকা। এরপরে লেস ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট যেহেতু এখন আমাদেরকে বলে দিয়েছে যে এই 25 পয়সা কমিশনটা কন্টিনিউসই থাকবে, তাহলে আমাদের ভ্যারিয়েবল কস্ট এই 4 টাকা 25 পয়সা প্রথমে ক্যালকুলেশন করেছিলাম ওইটাই থাকবে। ওই অনুযায়ী এখন আমাদের ভ্যারিয়েবল কস্টটাকে হিসাব করা হচ্ছে যে 50,000 গুণ 4 টাকা 25 পয়সা, তো ভ্যারিয়েবল কস্ট আসলো 2,12,500 টাকা। তো ভ্যারিয়েবল কস্টকে বাদ দিলে আমাদের হলো হচ্ছে কত, 37,500 টাকা। এবার এক্সট্রা যেই কথাটা বলেছিল যে এখানে ব্রেক ইভেন অ্যাক্সেস করলে মানে অতিক্রম করলে স্টোর ম্যানেজারকে প্রতি ইউনিটের জন্য 10 পয়সা করে কমিশন দেওয়া হবে। তো এখানে দেখেন প্রথমে যে সময় আমরা ক্যালকুলেশন করেছিলাম ওই সময় আমাদের ব্রেক ইভেন ইউনিট ছিল হচ্ছে 40,000 ইউনিট। তো 40,000 ইউনিটে কিন্তু আমাদের ব্রেক ইভেন হয়ে যাচ্ছে, আমাদের আয় ব্যয় সমান হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে সেলস হয়েছে 50,000 ইউনিট, তার মানে কি 10,000 ইউনিট এক্সট্রা সেল হয়েছে। তো যেই 10,000 ইউনিট এক্সট্রা সেল হচ্ছে ওই 10,000 ইউনিটের জন্য স্টোর ম্যানেজারকে 10 পয়সা করে হচ্ছে কমিশন পেইড করা হচ্ছে। তো আমরা কি করলাম, এবার স্টোর ম্যানেজার কমিশনকে হিসাব করলাম, 50,000 থেকে 40,000 ব্রেক ইভেন বাদ দিলাম, বাদ দিলে যে 10,000 থেকে সেটাকে 10 পয়সা দিয়ে গুণ করলে আমরা স্টোর ম্যানেজারের কমিশনটাকে হিসাব করলাম যে 1,000 টাকা আসে। তো এই 1,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 36,500 টাকা। এবার আমাদের বাদ দিতে হবে ফিক্সড কস্ট। তো আমাদের ফিক্সড কস্ট অ্যাজ ইউজুয়াল যেটা ছিল সেটাই, যে 30,000 টাকা। তো 30,000 টাকা বাদ দিলে আমরা হচ্ছে নেট ইনকাম পেলাম, যে আমাদের নেট ইনকাম 6,500 টাকা হবে। 30,000 টাকা বাদ দিলে 36,500 থেকে 6,500 টাকা থাকে, যেটা হচ্ছে প্লাস ফিগার। তার মানে হচ্ছে আমাদের নেট ইনকাম হচ্ছে 6,500 টাকা। তো এই 4 নাম্বার রিকোয়ারমেন্ট বুঝতে কারো কোনো প্রবলেম হলে আমাকে কোশ্চেন করতে পারে। দেখেন সবাই কি বুঝতে পারছেন 4 নাম্বার রিকোয়ারমেন্টটা? জি আপনারা একটু ভাইয়া। রেসপন্স করুন। আচ্ছা, আচ্ছা, এইটা ছিল হচ্ছে আপনাদের আজকের লেসন। এখানে হচ্ছে আপনাদের এইচডব্লিউটা তৈরি করা হয়েছে।
সেম একই, যেখানে আগে সেলস প্রাইসটা ছিল হচ্ছে 5 টাকা, সেখানে এখানে করে দেওয়া হয়েছে 10 টাকা। পারচেস প্রাইস যেখানে ছিল 4 টাকা, সেখানে এখানে করে দেওয়া হয়েছে 8 টাকা। সেলস কমিশন যেখানে ছিল 25 পয়সা, সেখানে এখানে করে দেওয়া হয়েছে 50 পয়সা। আর অ্যানুয়াল ফিক্সড কস্ট যেখানে আগে ছিল হচ্ছে 30,000 টাকা, এখন সেটাকে সেখানে 60,000 টাকা 60 টাকা। করে। ঠিক একইভাবে প্রথমে আপনাদেরকে ব্রেক ইভেন পয়েন্টে টাকা বের করতে হবে এবং ইউনিট বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে, যদি 45,000 ইউনিট সোল্ড হয় তাহলে আপনাদের প্রফিট হবে নাকি লস হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। এরপরে ঠিক একইভাবে এখানেও একই কথাই বলা হয়েছে, যে যদি ডিসকাউন্ট কমিশনটাকে অমিট করে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে 16,000 টাকা দিয়ে যদি একজন সেলসম্যানকে রাখা হয়, সেই ক্ষেত্রে আপনাদের ব্রেক ইভেন পয়েন্টটা কত হবে টাকাতে এবং ইউনিটে সেটাও করতে হবে। আর শেষে বলেছে যে আপনার কমিশনটা সেম থাকবে, কিন্তু ম্যানেজারকে হচ্ছে এক্সট্রা ইউনিট সেলস এর জন্য 15 পয়সা করে দেওয়া হবে। এবং আপনার ইউনিট সেলস হচ্ছে 60,000 ইউনিট, এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই ব্রেক ইভেন পয়েন্ট অনুযায়ী ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে নিট লাভ কতটুকু হচ্ছে সেটা ক্যালকুলেশন করতে হবে। তো আপনারা কি ভাইয়া সবাই এইখানে এইচডব্লিউটা? হ্যাঁ, এইখানে লাস্টে হচ্ছে ওই যে আমরা এই 8-এর সাথে শুধু এই যে 0.25 যোগ করব, জি, 8-এর সঙ্গে না সেলস না পয়েন্ট। কমিশন। আচ্ছা, এইখানে হচ্ছে 25, এখানে শুধুমাত্র এইটা কি করতে হবে জানেন? এটা আমি সেন্ড করে দিব নাকি এটাই থাকুক, এটাতেই করেন। যে হ্যাঁ, প্রথমটাই ছিল, প্রথমটাই হচ্ছে আপনার পরে হচ্ছে প্রবলেম হয়ে যাবে ব্রেক ইভেন বের করতে, এটা 50 পয়সাই থাকে। তাহলে তো ব্রেক ইভেন পয়েন্ট আপনি আলাদা করে আবার ক্যালকুলেশন করতে হবে। এটা 50 পয়সাই থাকবে, যে রেগুলার 50 পয়সা কমিশন স্টিল ইনফোর্সড, রেগুলার 50 পয়সাই থাকবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আর তো যদি ওরকম আপনাদের থাকতো, আগে ওরকম কমিশনটা থাকতো তাহলে কি করা হতো? যদি সেম যোগ করে কমিশনটা শুধু ই করলেই হয়ে যেত। যদি কমিশনটা ভ্যারিয়েন্স থাকতো সেই ক্ষেত্রে আগে আপনাদের কি করতে হতো, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হতো, ব্রেক ইভেন্টের ইউনিটস বের করতে হতো, ইউনিটস বের করার পরে ক্যালকুলেশন করতে হতো। কারণ এখানে দেখেন, ব্রেক ইভেন্টস এর ইউনিটটা কিন্তু দরকার হচ্ছে কি স্টোর ম্যানেজারের কমিশনটা ক্যালকুলেশন করার জন্য। তো এই অঙ্কটাই কি ছিল, তাই সেম ছিল কমিশনের। সেই কারণে আমরা কি করেছি, 1 নম্বর ডিপার্টমেন্টের উত্তর থেকেই আমরা ইউনিটটাকে নিয়ে নিয়েছি। তো যখন এখানে হ্যাঁ, ভ্যারিয়েন্স হয়ে যাবে, এখানে যদি ভ্যারিয়েন্স হয়ে যায় কমিশনটা, সেই ক্ষেত্রে আবার আপনাকে প্রথমে কি করতে হবে, ব্রেক ইভেন্টের break- ইউনিটটা বের করতে হবে। তারপরে হচ্ছে ওইটা হিসাব করতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে কারো কি কোনো ও কোশ্চেন ভ্যারান্সি আছে? টাকাটা বের করে তারপর হচ্ছে ওই ম্যানেজারের ওইখান থেকে ইউনিট বাদ দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটাই হচ্ছে সেম থাকবে। আচ্ছা, আমি ও, এবার একটু এক এক করে সবাইকে জিজ্ঞাসা করি। আকাশ সর্দার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আপনি কি আজকের ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তো ভাইয়া গত ক্লাসের তো আপনারা কেউ এইচডব্লিউ সাবমিট করলেন না। না না, করিনি। আকাশ ভাইয়া, ভাইয়া আপনি সাবমিট? হ্যাঁ, খাদিজা আপু বলেন। হ্যাঁ আমি হোমওয়ার্ক করছি, সাবমিটও করছিলাম, পরে দেখি যে 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমার একটু ভুল গেছে, পরে আমি ডিলিট করে দিছি, যে সঠিক করে আপনারে পাঠাই দিবানি। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ হয়ে এইচডব্লিউটা করতে হবে। মনে হবে যে অঙ্কটা খুবই সহজ, কিন্তু আসলে এইচডব্লিউ করলে ওই জিনিসটা মাথায় থাকবে। এই মনে করেন ক্লাস করছেন, ফোনে থাকছে, কিন্তু যদি খাতায় কলমে না করেন তাহলে কিন্তু মাথায় থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, বাপ্পি ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? বাপ্পি ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, আজকের ক্লাসটা কি সম্পূর্ণ বুঝতে পারছেন আপনি? জি, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, অবশ্যই কিন্তু এইচডব্লিউটা করে রাখবেন। লাস্ট আর দুইজনকে জিজ্ঞাসা করি। রোকেয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আজকের ক্লাস সম্পূর্ণ বুঝতে পেরেছেন? ভাই আমি এই ক্লাসটা তো প্রথম করলাম, মোটামুটি বুঝতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা, যতটুকু বুঝতে পারছেন অতটুকুর উপরেই কিন্তু এইচডব্লিউটা সাবমিট করতে হবে। কারণ হ্যাঁ। আপনাদের জি ভাইয়া। সেম অঙ্কই দিয়েছি, একটা দেখে দেখে আরেকটা করতে পারবেন। জি আচ্ছা, ভাইয়া, ঠিক লাস্ট আছে। জিজ্ঞাসা করি।
আচ্ছা, ইসরা তারা মিম আপু, আপনি কি বুঝতে পারছেন পুরো বিষয়টা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনো করতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দিব। আপনারা একটু রেসপন্স করবেন, কোশ্চেন থাকলেও করবেন, কোশ্চেন না থাকলেও রেসপন্স করবেন। না ভাইয়া, কোনো না, প্রশ্ন নাই। কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাদেরকে।